থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স যাদের মাইনরে রয়েছে তাদের এই বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে আইনের সংজ্ঞা দাও এবং আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে পয়েন্ট, সূচনা। সাধারণত আইন বলতে বোঝায় নিয়মকানুন। সেদিক থেকে আইন কথাটি বিভিন্নভাবে প্রয়োগ করা হয়, যেমন সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য যে নিয়মকানুন গড়ে ওঠে সেগুলিকে বলে সামাজিক আইন। তেমনি আছে প্রাকৃতিক আইন, নৈতিক আইন প্রভৃতি। তবে রাষ্ট্রবিজ্ঞানে আইন বলতে সাধারণত বোঝায় রাষ্ট্রীয় আইনকে। রাষ্ট্র মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলি নিয়মকানুন তৈরি করে, সেই নিয়মকানুনকে রাষ্ট্রীয় আইন বলে। নেক্সট, আইনের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের ভাষায় মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যে সাধারণ নিয়মগুলি সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ প্রয়োগ করে সেগুলিকে বলা হয় আইন। রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন বলেছেন যে আইন হলো সার্বভৌমের আদেশ। প্রতিটি রাষ্ট্রের একটি সার্বভৌম কর্তৃপক্ষ থাকে, তাদের আদেশ হলো আইন। অর্থাৎ আইন হলো নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাষ্ট্রনৈতিক কর্তৃত্বের আদেশ মাত্র। নেক্সট, অধ্যাপক বার্কার বলেছেন যে রাষ্ট্র কর্তৃক আইন স্বীকৃত হলেই তাকে আইন বলা যাবে না। প্রকৃত আইন হতে গেলে বৈধতা এবং নৈতিক মূল্য থাকা চাই। তাই সাধারণভাবে বলা যায় আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার চিন্তা, সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সুস্পষ্ট সমর্থন রয়েছে। নেক্সট পয়েন্ট, আইনের উৎস। উপরিউক্ত সংজ্ঞাগুলিকে ব্যাখ্যা করলে দেখা যায় সার্বভৌম শক্তি হলো আইনের উৎস। এই শক্তি আইন তৈরি ও বলবৎ করে, কিন্তু বাস্তবে তাহা ঘটে না। ইতিহাসের দিক থেকে বিচার করলে আইনের বিভিন্ন উৎসের সন্ধান পাওয়া যায়। নাম্বার 1 সেটা হচ্ছে প্রথা। আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস হলো প্রথা। সমাজে কোনো আচার আচরণ অনেক দিন ধরে চললে তা স্বীকৃত পেয়ে প্রথাতে পরিণত হয়। প্রাচীনকালে এই প্রথাই ছিল আইন। তখন মানুষ সামাজিক শক্তির ভয়ে এগুলি আইন মনে করে মেনে চলত। সংবিধান মূলত বর্তমানেও প্রথাকে আইনের অন্যতম উৎস বলে মনে করা হয়। ব্রিটেনের অলিখিত সংবিধান মূলত প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে। ভারতীয় হিন্দু মুসলমানের সম্পর্কের অধিকাংশ আইন প্রথা থেকেই এসেছে। নেক্সট, ধর্ম আইনের উৎস হিসেবে কাজ করে। আদিম সমাজের নিয়ম কানুনগুলি ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে। তখন ধর্মীয় অনুশাসনই ছিল আইন। ধর্মভীরু মানুষ এই রাষ্ট্রীয় নির্দেশ ঈশ্বরের আইন মনে করে মেনে চলত। এইসব ধর্মীয় অনুশাসন পরে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আইনের রূপ নিয়েছে। যেমন ভারতে হিন্দুদের অনেক আইন হিন্দু ধর্মগ্রন্থ মনুসংহিতা থেকে এসেছে, আবার মুসলমানদের অধিকাংশ আইন তাদের ধর্মশাস্ত্র কোরআন থেকে এসেছে। নেক্সট পয়েন্ট, বিচারালয় সিদ্ধান্ত। সমাজ জীবন ক্রমশ জটিল হয়ে পড়ায় প্রথা এবং ধর্মের পরিবর্তে বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা যায়। সমাজে দলপতি এবং পরে রাজার ওপর বিচারের ভার পড়ে। রাজাদের বিচারের রায় আইন হিসেবে গণ্য হতো। বর্তমানেও বিচারকের রায় আইন হিসেবেই গণ্য হয়। পরিবর্তনশীল সমাজের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে বিচারকরা আইনের ব্যাখ্যার মাধ্যমে নতুন আইন তৈরি করে। ইহা বিচারক প্রণীত আইন নামে পরিচিত। নেক্সট পয়েন্ট, ন্যায় বিচার। ন্যায় বিচার থেকেও কিন্তু অনেক আইন সৃষ্টি হয়। অনেক সময় বিচারকরা দেখে প্রচলিত আইন দিয়ে ঠিকমতো বিচার সম্ভব নয়। তখন তারা নিজেদের বিবেক এবং ন্যায় নীতিবোধ দ্বারা পরিচালিত হয়ে বিরোধের মীমাংসার চেষ্টা করে, আর তা করতে গিয়ে নতুন আইন সৃষ্টি হয়। ইহা বিচারকের তৈরি আইন হলেও আইনের ব্যাখ্যা করতে গিয়ে আর সৃষ্টি হয় না। ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই নীতিবোধের প্রয়োগ দেখা যায়। নেক্সট, বিজ্ঞানসম্মত আলোচনা। আইন সম্পর্কে দেশের অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তিদের ধারণা ব্যাখ্যা এবং চিন্তাভাবনা আইনের উৎস হিসেবে কাজ করে। বিচারপতিরাও বিচারের রায় দিতে গিয়ে এই পণ্ডিত ব্যক্তিদের ব্যাখ্যাকে শ্রদ্ধার চোখে দেখে। যেমন গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীধন বইটি বিচারে মীমাংসার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছে। আইন বিভাগের রায়ের মাধ্যমে আইন গড়ে উঠতে এই বইটি সাহায্য করে। পরের পয়েন্ট, আইনসভা কর্তৃক প্রণীত আইন। বর্তমানে আইনসভাকে আইন তৈরির প্রধান উৎসরূপে মনে করা হয়। আইনসভার প্রতিনিধিরা আইন সম্পর্কে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসে, সেগুলি নির্দিষ্ট পদ্ধতিতে আইনে পরিণত হয়। বর্তমানে মানব কল্যাণকর রাষ্ট্রের কাজ অনেক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বহু আইন তৈরি করতে হয়। জনগণের প্রতিনিধিরা জনমত অনুসারে আইনসভার আইন তৈরি করে থাকে। মূল্যায়ন। আইনের উৎস আলোচনার পরিপ্রেক্ষিতে উপসংহারে উইলসনের মতামতকে সামনে রেখে বলা যায় প্রথা আইনের সর্বাপেক্ষা প্রাচীন উৎস হলেও ধর্ম
কিন্তু একই সময় আইনের দৃষ্টিতে সাহায্য করেছে। পরবর্তী সময় বিচারকের রায় এবং ন্যায় বিচারে আইনের উৎস হিসেবেই কিন্তু স্বীকৃতি পেয়েছে। কিন্তু আধুনিককালে রাষ্ট্রশাসন পদ্ধতি উন্নতি হওয়ায় আইনসভা কর্তৃক আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়ন এবং আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা আইনের প্রধান উৎস হিসেবে পরিগণিত হয়েছে। পলিটিক্যাল সায়েন্সে যদি কোনো তোমাদের কোনো প্রশ্ন প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি সম্ভব হয় তোমাদের তাহলে লাইক বাটনটি প্রেস করে দিও।